রাজনীতির মাঠে প্রায় অনেক কথা শোনা যায়। অনেক সময় মনে হয় এগুলোর একটার সাথে আরেকটার কোনো মিল নেই। কিন্তু কি হবে যদি আমরা এই ছোট ছোট টুকরোগুলোকে একসাথে জোড়া লাগানোর চেষ্টা করি? তাহলে কি কোনো বড় ছবি দেখা যাবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কাজটাই করব। কিছু খণ্ডিত রাজনৈতিক তথ্য নিয়ে দেখব এগুলো বাংলাদেশের রাজনীতির কোনো গভীর রহস্যের দিকে ইঙ্গিত করে কিনা। একবার ভাবুন তো, তিনটা শব্দ। একদিকে আছে প্রতিশ্রুতি, খুবই ইতিবাচক একটা ব্যাপার। আবার ঠিক তার পাশেই রাখা আছে দুর্নীতি আর মাফিয়ার মতো ভয়ঙ্কর সব অভিযোগ। এই তিনটা শব্দ তো একেবারেই বিপরীত। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় এটাই, কিভাবে এই একেবারে আলাদা তিনটা জিনিস একটা রাজনৈতিক গল্পের অংশ হতে পারে। চলুন রহস্যটা ভেদ করার চেষ্টা করা যাক। তাহলে মূল প্রশ্নটা খুবই পরিষ্কার, তাই না? এই যে ছোট ছোট তথ্যের টুকরোগুলো, এগুলো আসলে বাংলাদেশের রাজনীতির কোন ছবিটা আমাদের সামনে তুলে ধরছে। আমাদের হাতে এখন কিছু সূত্র আছে। চলুন এই সূত্রগুলো ধরে এগোনো যাক, দেখা যাক এই ধাঁধার কোনো সমাধান মেলে কিনা। আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে আমরা 4টা ধাপে এগোব। প্রথমে দেখব বিএনপির আনুষ্ঠানিক অবস্থানটা কি। এরপর দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছে সেগুলোর দিকে তাকাবো। 3 নম্বরে আমরা দেখব ডিজিটাল জগতে ক্ষমতার লড়াইটা কেমন। আর সবশেষে এমন একটা অদ্ভুত পরিসংখ্যানের কথা বলবো যেটা শুনলে হয়তো পুরো ধারণাটাই বদলে যেতে পারে। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। বিএনপির আনুষ্ঠানিক চিত্রটা আসলে কেমন? আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী তাদের কাজে বেশ গোছানো, মানে একটা কাঠামোগত দিক আছে বলে মনে হয়। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আমাদের এই আলোচনার কেন্দ্রে কিন্তু রয়েছে বিএনপি, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বেশিরভাগ তথ্যই তাদের ঘিরে আবর্তিত হচ্ছে। শব্দগুলোর দিকে একটু খেয়াল করুন। প্রতিশ্রুতি, বিনিয়োগের পদ্ধতি, এমনকি নিরাপদ প্রস্থানের মতো কথা। এগুলো কিন্তু কোনো এলোমেলো দলের কথা হতে পারে না, তাই না? বরং এগুলো শুনলে মনে হয় সবকিছু খুব পরিকল্পিত, একটা গোছানো ব্যবস্থার মধ্য দিয়ে হচ্ছে, যেখানে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ম মেনে নেওয়া হয়। আচ্ছা, এতক্ষণ তো একটা গোছানো চিত্র দেখলাম। এবার চলুন ছবির ঠিক উল্টো পিঠটা দেখি, কারণ এই একই তথ্যের উৎসে কিন্তু একেবারে বিপরীত বেশ কিছু গুরুতর অভিযোগও তোলা হয়েছে। কি সেই অভিযোগগুলো? দেখা যাক। প্রথম অভিযোগটাই বেশ রহস্যময় একটা শব্দ দিয়ে শুরু, গেস্ট রুম সংস্কৃতি। আচ্ছা, এই গেস্ট রুম সংস্কৃতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এটা কি এমন কোনো গোপনীয় লেনদেন বা চুক্তির দিকে ইঙ্গিত করছে, যা সবার চোখের আড়ালে, মানে পর্দার পেছনে হয়? ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না, অভিযোগটা আরও গভীরে যায়। তথ্যের উৎসে বৌদ্ধিক দুর্নীতি বা ইন্টেলেকচুয়াল কারাপশনের মতো একটা ভারী শব্দ ব্যবহার করা হয়েছে। এর মানে হলো দুর্নীতিটা শুধু টাকা পয়সার না, বরং আদর্শেরও। আর এটা কিন্তু আরও অনেক বেশি সিরিয়াস একটা অভিযোগ। আর এরপর শুধু একটাই শব্দ ব্যবহার করা হয়েছে, পরিবার। ভাবুন তো, আগের দুটো অভিযোগের পর যখনই একটা শব্দ আসে, তখন এটা রাজনীতিতে পরিবারতন্ত্র বা স্বজনপ্রীতির মতো একটা বিশাল ধারণার দিকেই ইঙ্গিত করে, তাই না? ঠিক আছে, এবার আমরা আলোচনা তৃতীয় পর্বে চলে এসেছি। এখনকার যুগে তো লড়াই শুধু মাঠে হয় না, তাই না? চলুন দেখি এই রাজনৈতিক সংঘাতে আধুনিক কোন প্ল্যাটফর্ম বা শক্তিকে প্রতিপক্ষ হিসেবে দেখানো হচ্ছে। এখানে প্রতিপক্ষকে একটা বেশ জোরালো নামে ডাকা হচ্ছে, এনসিপি মাফিয়া। খেয়াল করে দেখুন, শুধু এনসিপি নয়, সাথে মাফিয়া শব্দটাও জুড়ে দেওয়া হয়েছে। এর মানে হলো প্রতিপক্ষকে শুধু একটা রাজনৈতিক দল হিসেবে দেখা হচ্ছে না, বরং একটা সংগঠিত, এমনকি বিপজ্জনক শক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে আছে সেই এনসিপি মাফিয়া, আর অন্যদিকে তাদের লড়াইয়ের ময়দানটা কি? ফেসবুক, সোশ্যাল মিডিয়া। মানে আসল যুদ্ধটা হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, যেখানে মানুষের মতামত তৈরি হয় বা প্রভাবিত করা হয়। আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা এমন একটা তথ্যের মুখোমুখি হচ্ছি, যেটা আসলে একটা বড়সড় রহস্য। তথ্যের উৎসে শুধু একটা সংখ্যা বলা আছে, কিন্তু সেটার আগে পরে কোনো ব্যাখ্যাই নেই। আজ সেই সংখ্যাটা হলো 1.1%। এত সব অভিযোগ, এত সব বর্ণনার মধ্যে হঠাৎ করে এই একটা সুনির্দিষ্ট সংখ্যা, 1.1%। আর এর কোনো ব্যাখ্যা না থাকায় ব্যাপারটা আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই প্রশ্নটা চলে আসে, কিসের 1.1%? তথ্যের উৎস আমাদের একটা সংখ্যা তো দিল, কিন্তু এটা কিসের পার্সেন্টেজ তা তো বলল না।
এটা কি ভোটের হিসাব, নাকি সম্পদের ভাগ, নাকি অন্য কিছু? কিছুই পরিষ্কার না। আর এই 1.1%-এর ব্যাপারটা আমাদের পুরো আলোচনার মূল সমস্যাটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের কাছে একটা নিখুঁত তথ্য আছে, কিন্তু তার কোনো প্রেক্ষাপট বা কনটেক্সট নেই। আর এটাই হলো খণ্ডিত তথ্যের সবচেয়ে বড় বিপদ। সত্যের একটা টুকরো দেখানো হয়, কিন্তু পুরো ছবিটা কখনোই বলা হয় না। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন রাজনৈতিক কোনো গল্প এমন ছোট ছোট খণ্ডিত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়, তখন সেই পুরো ছবিটা সম্পূর্ণ করার ক্ষমতাটা আসলে কার হাতে থাকে? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার শেষ কথা, যা আমাদের সবসময় পাওয়া তথ্যকে প্রশ্ন করতে শেখায়।